হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। যেখানে আমরা আপার প্রাইমারি বিভিন্ন বিষয়, যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি, বাংলা, ইংরেজি, এসএসটি এবং সায়েন্স ও ম্যাথসের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাসেস কিন্তু শুরু করেছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 5 এবং আমাদের এখন পেডাগজি পার্টটা চলছে, বিশেষ করে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি পার্টটা চলছে। যেহেতু প্রত্যেকটা সাবজেক্টেরই পেডাগজি রয়েছে, তো সেই কারণে পেডাগজির কনসেপ্টটা ক্লিয়ার করাটা দরকার। কনসেপ্ট ক্লিয়ার হলে কিন্তু পরীক্ষায় তোমরা সঠিক উত্তরগুলো করতে পারবে। তো আজকে 5th ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে? আজকে রয়েছে, প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যেদিকে মূল দৃষ্টি দেওয়া দরকার সেটি হলো, মানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে মেন ফোকাসটা কোথায় করতে হবে। ক্লাসরুমে যে এডুকেশনটা তোমরা দেবে আগামীতে, তো মেনলি ফোকাসটা কোথায় থাকবে? ক্লাস করানোর দিকে বা ক্লাস করানোতে, সংবাদ পরিবেশনে, মানসিক ঔৎসুক্য মেটানো, ছাত্রছাত্রীদের ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। যেহেতু এটা আপার প্রাইমারি সেকশনের জন্য চলছে, এই প্রশ্নের কিন্তু উত্তর ভিন্ন ভিন্ন ক্লাসের জন্য ভিন্ন ভিন্ন হতে পারে। প্রাইমারি সেকশনের জন্য একরকম হতে পারে, আপার প্রাইমারির জন্য একরকম হতে পারে, আবার কলেজের স্টুডেন্টদের জন্য একরকম হতে পারে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কলেজের স্টুডেন্ট হতো তাহলে সেখানে কি লেকচারটা দেওয়া থাকতো মেন ব্যাপার, তাই না? সেখানে লেকচার দেওয়া। যদি এমএসডাব্লিউ কোর্স হতো তাহলে সেখানে সংবাদ পরিবেশনটা হতো। যদি প্রাইমারি হতো তাহলে মানসিক ঔৎসুক্য মেটানো, কোয়েশ্চেন, তারা খুব কোয়েশ্চেন করছে সেটা মেটানো। আর আপার প্রাইমারি সেকশন মানে কি, বাচ্চাগুলো অ্যাডোলেসেন্স পিরিয়ডে যাচ্ছে, তো তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটানো, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ অবশ্যই সিলেবাসের মধ্যে থেকে সিলেবাস পড়াশোনার পাশাপাশি তাদেরকে ব্যক্তিত্বের বিকাশ ঘটানোটাই কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত। নেক্সট আসবো, বলেছে স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড। স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল করে দিতে বলছি চাইল্ডটাকে, অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড। এই বক্তব্যটি দিনের, মানে আজকের দিনের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিভাবে গৃহীত হয়? ইতিবাচক, নেতিবাচক, চমৎকার নাকি কোনোটিই নয়। ইতিবাচক মানে কি অ্যাফার্মেটিভ, মানে যেটা পজিটিভ, যেটাকে আমরা বলে থাকি। নেতিবাচক মানে কি নেগেটিভ। চমৎকার মানে খুব ভালো, কোনোটি নয়। দেখো বলেছে স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড। বাচ্চাকে তো কোনোভাবে স্পয়েল করা যাবে না, তাই না? কারণ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় বাচ্চাই হবে আমাদের মূল লক্ষ্য, যেখানে বাচ্চাটাকে আলটিমেটলি তাকে ডেভেলপমেন্ট, তার গ্রোথ, তার এডুকেশন সমস্ত কিছু দায়িত্ব নিতে হবে। তো তাকে স্পয়েল করার ব্যাপারে এত বড় কথা তো বলা যায় না। তো এটা হচ্ছে একটা নেতিবাচক কথা। অপশন নাম্বার বি, মানে নেগেটিভ সেন্সে কথাটা ইউজ হলো। এরপরে আসি পরের নাম্বার। আচ্ছা, পরের নাম্বার যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রেখে, যারা একেবারে নতুন রয়েছে আমাদের ক্লাস দেখছো, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়েছে। সেই ব্যাচে প্রত্যেকটা সাবজেক্ট, সিডিপি, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত, সোশ্যাল স্টাডিজের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, সব কিছুই কিন্তু বিষয় ধরে ধরে ক্লাস করানো হচ্ছে। সেখানে ক্লাস জাস্ট শুরু হয়েছে আমাদের, প্রথমেই এই অগাস্টের ফার্স্টে শুরু হয়ে গেছে। তো তোমরা সেই ক্লাসে জয়েন করতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236-এ তোমরা টেক্সট করবে, হোয়াটসঅ্যাপ করবে, আপার প্রাইমারি টেট কথাটা লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দেওয়া হবে। এছাড়াও ব্যাচের ডিটেলস কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে তোমাদের দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই জয়েন করে নেবে। কারণ মার্চ 2026-এর মধ্যে কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতেই হবে, এরকমই কিন্তু কলকাতা হাইকোর্টের আদেশ রয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রেখে, আমাদের ব্যাচে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস, শুধুমাত্র যে এমসিকিউ প্র্যাকটিস হয় তা নয়, প্রত্যেকটা বিষয়ের টপিক ধরে ধরে বিস্তারিত কনসেপ্ট ক্লিয়ার করার ক্লাস সেখানে সমস্ত ব্যাপার কিন্তু রয়েছে। এবং তারপর সেখানে বিগত বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ডিসকাশন এবং সিটেট এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষার সমস্ত প্রশ্নের সেখানে পিডিএফ সমস্ত কিন্তু সেখানে অ্যাভেলেবেল করে দেওয়া হয়। তো তোমরা অবশ্যই জয়েন করে নেবে এবং ক্লাসের শেষে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, আপার প্রাইমারি টেট লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। নেক্সট কোশ্চেনে আসি, বলেছে শিক্ষার্থীরা পঠন পাঠনে মানে স্টাডিজ উৎসাহী হচ্ছে না, এর কারণ কি? মানে বাচ্চাগুলো যে পড়ছে, বাচ্চাগুলো কি হচ্ছে না, উৎসাহী হচ্ছে না, তাদের মধ্যে পড়াশোনার প্রতি সেই প্রেরণাটা নেই, মোটিভেশনটা নেই। ঠিক আছে, তোমরা দেখবে উৎসাহের জায়গায় কোনো কোনো সময় প্রেরণা থাকবে, কথাটা এটা হচ্ছে মোটিভেশন। ঠিক আছে, প্রেরণা বা মোটিভেশন, তো সেটা পাচ্ছে না। এর কারণ কি? তাদের প্রকৃত মূল্যবোধের অভাব রয়েছে। তাদের পিতামাতা তাদের শিক্ষার চাহিদার বিষয়ে তৎপর নয়, তাদের পাঠ্যক্রম সঠিক উপাদানে সমৃদ্ধ নয়, তারা পঠন পাঠনের মধ্যে ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। তো এখানে একটা কারণ হতে পারে, দেখো মূল্যবোধের অভাব রয়েছে, বাচ্চাদের মূল্যবোধের অভাব থাকে না, বাচ্চাদের মধ্যে মূল্যবোধ গঠন করতে হয়, সেটার দায়িত্ব সবার, সমাজের, পিতামাতার, পরিবারের, স্কুলের। তাহলে এই অপশানটা বাদ গেল।
তাদের পিতামাতা তাদের শিক্ষার চাহিদার বিষয়ে তৎপর নয়, এটা হতে পারে না, কারণ বর্তমানে সকলেই সচেতন এবং সেখানে বাচ্চাদের পড়াশোনার জন্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন করা হয়েছে। আবার তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না পড়াশোনার মধ্যে দিয়ে, এটাও কিন্তু যুক্তিযুক্ত কারণ নয়। তো সঠিক উত্তর এখানে হতে পারে তাদের পাঠ্যক্রম সঠিক উপাদানে সমৃদ্ধ নয়। সিলেবাস তাদের দেওয়া হয়েছে, বাট সেখানে হয়তো কিছু ল্যাক্স রয়েছে, মানে টিএলএম এর অভাব রয়েছে, সেখানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল নেই, বা পড়ানোর পদ্ধতিতে কিছু মানে গরমিল থাকতে পারে। তো সেই বিষয়গুলো কিন্তু হতে পারে। নেক্সটে আসবো, শিক্ষক সর্বদা শিক্ষার্থীদের ভ্রান্তিকে লক্ষ্য করবেন। ভ্রান্তি মানে কি? মিসকনসেপশন, যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে? মিসকনসেপশন মানে ভুল ধারণা একটা, বা যেটা ভ্রান্ত ধারণা, সেই ভ্রান্তিকে লক্ষ্য রাখবেন, কারণ এর মাধ্যমে তিনি অবহিত হন। অবহিত মানে জানা, বুঝতে পারা। কী ধরনের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন, মানে ওই যে বাচ্চাটা যে বারবার ভুল করছে, তো কোন জায়গাটা ভুল করছে সেই জায়গাতে তাকে ডায়াগনস করতে হবে। এই যে ডায়াগনস্টিক টেস্ট যেটা রয়েছে, ঠিক আছে, ডায়াগনস্টিক টেস্ট রয়েছে, এবং সেই টেস্টটা করার পরে যে ক্লাসটা তারা নেবেন সেটাকে বলা হয় রেমেডিয়াল ক্লাসেস, ঠিক আছে, রেমেডিয়াল ক্লাসেস। তাহলে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এটাই হবে। কী ধরনের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন সেটা দেখে তিনি তাই সেই বাচ্চাটাকে কি করবেন, তার সেই ভুলগুলোকে সংশোধন করিয়ে দেওয়ার চেষ্টা করবেন সেই বাচ্চারা নিজের চেষ্টার মাধ্যমে। একজন শিক্ষক বা শিক্ষিকার শিক্ষার্থীদের মূল্যায়নে তখনই সফল হবেন যখন তিনি কঠোর হবেন, ক্ষমাশীল ও নমনীয় হবেন, নৈর্ব্যক্তিক হবেন, দ্রুত ও তৎপর হবেন। দেখো, মূল্যায়নে সঠিক হওয়া, মূল্যায়ন মানে কি? অর্থাৎ ইভ্যালুয়েশন, তাই না? ইভ্যালুয়েশন, এই যখন এক্সাম নেওয়া হচ্ছে তখন তার যে কপি চেকিংটা হচ্ছে বাচ্চাদের, সেই কপিটা চেকিং করার সময় তখন তাকে খুব কঠোরভাবে দেখতে হবে, নমনীয়ভাবে দেখতে হবে, নৈর্ব্যক্তিক হতে হবে, দ্রুত তৎপর হতে হবে। তাড়াহুড়া করে খাতা দেখবে নাকি খুব কঠোরভাবে দেখবে? না, ক্ষমাশীল নমনীয়। দেখো, ক্ষমাশীল তুমি হতে পারো ক্লাসরুমে, নমনীয় তুমি হতে পারো ক্লাসরুমে বাচ্চাদের পড়ানোর সময় ডিউরিং দ্য কোর্স অফ টাইম, বাট তুমি যখন তাদের মূল্যায়ন করছো তখন তোমাকে প্রথমত হতে হবে নিরপেক্ষ। এই নিরপেক্ষটাই হচ্ছে এক কথায় নৈর্ব্যক্তিক, মানে ব্যক্তিকেন্দ্রিক নয়, ব্যক্তিকেন্দ্রিক নয়, ঠিক আছে? মানে ও আমার ক্লাসের ফার্স্ট বয় বা ও আমার ক্লাসের ফার্স্ট গার্ল, তার মানে ওর খাতাটা আমি গুরুত্ব দিয়ে দেখবো, ওকে বেশি বেশি না যাতে নাম্বার দেওয়া যায়। আর ও বরাবরই ক্লাসের মধ্যে দুষ্টুমি করে, তো ভালো লিখলেও নাম্বার আমি কেটে নেব, এইটা কিন্তু করা যাবে না। ব্যক্তিকেন্দ্রিক হওয়া যাবে না। মূল্যায়নের সময় শিক্ষক শিক্ষিকাকে হতে হবে নিরপেক্ষ, যে যেরকম লিখেছে তাকে সেরকম ফলাফলটাই দিতে হবে, ঠিক আছে? সো অপশন নাম্বার সি এখানে আমাদের সঠিক উত্তর। একজন শিক্ষক কিভাবে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতে পারেন? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, নৈর্ব্যক্তিক মানে তো বললাম ব্যক্তিকেন্দ্রিক নয়। এবার অনেকের মধ্যে কনফিউশন হতে পারে। দেখো, নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে না অনেক সময় নৈর্ব্যক্তিক প্রশ্ন, এই নৈর্ব্যক্তিক প্রশ্নের ইংরেজি টার্মটা হচ্ছে অবজেক্টিভ কোয়েশ্চেন্স। অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স মানে ওই যে তোমার সংক্ষিপ্ত উত্তর, যেটা সংক্ষেপে উত্তর দেওয়া, ঠিক আছে, এক কথায় উত্তর বা সংক্ষেপে উত্তর ইত্যাদিকেই বলা হয় নৈর্ব্যক্তিক প্রশ্ন, ঠিক আছে? তো নতুন প্রশ্নে আসি এবার। কি বলেছে? একজন শিক্ষক কিভাবে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করবেন, কিভাবে তিনি সেই বাচ্চাদের মনোযোগটাকে গ্র্যাব করবেন? ছাত্রছাত্রীদের পর্যবেক্ষণের মাধ্যমে, প্রধান শিক্ষকের দ্বারা সতর্ক করবেন, যে প্রধান শিক্ষক এসে বলবে প্রত্যেকে ক্লাসে মন দাও, নিজেই ছাত্রছাত্রীদের সতর্ক করবেন, শিক্ষণ পদ্ধতি ছাত্রছাত্রীদের আগ্রহ অনুযায়ী করবেন। দেখো, আজকে তুমি ক্লাসে যাচ্ছ, ক্লাসে গিয়ে তুমি ডেইলি লেকচার দিয়ে আসছো, লেকচার বলতে এখানে ইন দ্য সেন্স তুমি টপিকটা বুঝিয়ে চলে আসছো, পরের দিন প্রশ্ন করছো, বাচ্চারা কেউই পড়ে আসে না, তুমি টেকনিকটা একটু চেঞ্জ করলে, তুমি বাচ্চাদেরকে ইনভলভ করলে, কারণ মনে রাখতে হবে বাচ্চারা যখনই অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হবে তখনই সেই বাচ্চাগুলো কিন্তু কী করবে, আরও মনোযোগী হবে। অ্যাক্টিভ পার্টিসিপেন্ট মানে কি? তারা নিজেরা প্রত্যক্ষভাবে সেই ক্লাসে তারা প্রেজেন্ট থাকছে, প্রেজেন্ট মানে শুধু সশরীরে নয়, মনস্তাত্ত্বিকভাবেও তারা প্রেজেন্ট থাকছে। যেরকম আমরা বেসিক্যালি কী করে থাকি স্কুলে, যে কুইজ করে নিলাম আজকে, যে তুমি এই ডান দিকের রোয়ের সঙ্গে বাঁ দিকের রোয়ের, আজকে আমি একটা টপিক পড়ালাম, এই টপিকের ওপরে কালকে প্রশ্ন উত্তর পর্ব আমরা করব, কুইজ করব, এই টেবিলের সাথে এই টেবিল, এই বেঞ্চের সাথে এই বেঞ্চের কুইজ হবে। তো বাচ্চারা পড়ে আসলো, খাতায় মানে ব্ল্যাকবোর্ডে একজনকে নিয়ে নিলাম, তাদেরকে বললাম এই রোয়ের সাথে এই রোয়ের যে ইয়েটা হচ্ছে স্কোরিংটা তোকে করতে হবে। তো এইভাবে কী হচ্ছে, ক্লাসরুমটা আরও অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে? তো বিভিন্ন রকমভাবে এটা করতে পারবে,
এটা বিভিন্ন টিচারদের নিজেদের ব্যক্তিগত ক্যালিবারের মাধ্যমে তারা কিন্তু সেই ক্লাসটাকে এঙ্গেজিং করে রাখবে বাচ্চাদেরকে। সো শিক্ষণ পদ্ধতি ছাত্রছাত্রীদের আগ্রহ অনুযায়ী করতে হবে। মনে রাখতে হবে বাচ্চাদের আগ্রহটাই কিন্তু মূল কথা। তারা যখনই অ্যাক্টিভ পার্টিসিপেশন শুরু করে দেবে ক্লাসে তখনই কিন্তু এই শিক্ষাদানটা তোমাদের আরও অনেক বেশি এফেক্টিভ হবে। একজন শারীরিক প্রতিবন্ধী, সে হতে পারে বিভিন্ন রকমভাবে, সে শারীরিকভাবে প্রতিবন্ধী ছাত্র বা ছাত্রী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে আগ্রহ দেখালো। এবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কী থাকে? 100 মিটার স্প্রিন্ট, 200 মিটার স্প্রিন্ট, লং জাম্প, হাই জাম্প এবং আরও অন্যান্য খেলাগুলো থাকে, মানে যেখানে শারীরিক ক্ষমতা অনুযায়ী সেখানে খেলাটা হবে। কিন্তু বাচ্চাটা তো শারীরিক প্রতিবন্ধী, তুমি এবার কি করবে? এবার মনে রাখতে হবে ওই বাচ্চাটাকে তো ডিমোটিভেট তুমি করতে পারবে না যে না তুই দৌড়াতে পারবি না, তুই বসে থাক, তুই খেলা দেখ, বা তোকে আসার দরকার নেই, এগুলো তো বলা যাবে না। তাহলে তো বাচ্চাটা কী হবে? নেগেটিভ একটা এফেক্ট যাবে। তখন তুমি কি করবে? এগুলো হচ্ছে কন্ডিশনাল কোয়েশ্চেন, এগুলো ইন্টারভিউতে অনেক সময় ধরতে পারে কিন্তু, ঠিক আছে? তুই ক্লাসেসগুলো তোমরা ভালো করে করবে, কনসেপ্টগুলো খালি শুধু ক্লিয়ার করে রাখো। যাদের কনসেপ্ট ক্লিয়ার হবে ডেলি ক্লাসগুলো করে, আমি বলছি পরীক্ষার হলে তোমরা গিয়ে দেখবে কোয়েশ্চেনটা পড়ছো, অ্যান্সারটা তোমাদের চলে আসছে হাতে। তো তাকে ক্রীড়া প্রতিযোগিতার ফলাফল লিপিবদ্ধ করে রাখতে বলবেন। তাকে বলবে যে খাতাটা নিয়ে তুই বস, ঠিক আছে, তোকেও খেলতে হবে, খেলার মধ্যে তুইও অংশগ্রহণ কর, বাট ওরা যে দৌড়াদৌড়ি করছে ওদের নাম, ওরা কত সময়ের মধ্যে পৌঁছালো, কতটা কী করলো, তুই সব তালিকাভুক্ত করতে থাক। তাকে এমন একটা দায়িত্ব দেবেন যাতে ক্রীড়া প্রাঙ্গণে তার যুক্ত থাকার প্রয়োজন না হয়। তাকে বলবেন তুই ওইখানে গিয়ে লাইব্রেরিতে গিয়ে ওই বইগুলো গুছা গিয়ে, ওকে অন্য একটা কাজ দিয়ে দিলেন। তাহলে খেলার সাথে ওর রিটাচ হয়ে গেল, তাহলে তো এটা ওর যে ইচ্ছাটা ছিল খেলাধুলার সেটা তো ব্যাহত হলো, তাহলে এটা হবে না। তাকে ওই দিন উপস্থিত থাকতে না করবেন, এটা তো হবে না। তাকে বলবেন তোকে আসার দরকার নেই। তাকে ছাত্রছাত্রীদের উৎসাহ দানকারী দলের সদস্য করে দেবেন। তাকে বলবেন তুই সবাইকে চেয়ার কর, মোটিভেট কর, হাততালি দে তোর বন্ধুদের জন্য। অন্যের জন্য হাততালি দেওয়া এবং নিজে খেলা দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে এখানে লজিক্যাল অপশন নাম্বার এ। যখনই দেখবে যে স্যার আমাকে বললো বা ম্যাম আমাকে বললো যে খাতা লিখে প্রত্যেকের সমস্ত ডেটাগুলোকে ইনপুট করতে থাকার খেলার, তাহলে ও কিন্তু খেলাটার মধ্যেই ইনভলভ হয়ে গেল, ও কিন্তু পার্টিসিপেট করলো নিজের ক্ষমতা অনুযায়ী। সো অপশন নাম্বার এ এখানে সঠিক উত্তর। মনে রাখবে এই ইনক্লুসিভ এডুকেশন আমরা পড়বো খুব শীঘ্রই, আমাদের ব্যাচেও হবে। তোমরা যারা আছো ব্যাচে, তোমাদের যে ক্লাস চলছে সেখানে ইনক্লুসিভ এডুকেশনের ক্লাসও হবে ডিটেলসে। ইনক্লুসিভ এডুকেশনে কিন্তু এই বিষয়গুলো হয়, তোমার ক্লাসে বিভিন্ন রকমের এবিলিটি অনুযায়ী বাচ্চা কাচ্চাগুলো থাকবে, তাদেরকে সকলকে নিয়ে চলতে হবে। কেউ এগিয়ে গেল তাকে আমি খুব টানছি আগানোর জন্য, কেউ পিছিয়ে গেল তাকে ফেলে চলে আসছি, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? নেক্সটে আসবো নাম্বার 8। একটি পিছিয়ে পড়া শিক্ষার্থী আপনার ক্লাসে কোনো প্রতিক্রিয়া জানায় না, আপনি কোনটি করবেন? পিছিয়ে পড়া বলতে কি ব্যাকবেঞ্চার তা কিন্তু নয়। পিছিয়ে পড়া বলতে তুমি যে ক্লাসে পড়াচ্ছ, সেই যে গতিতে তুমি পড়াচ্ছ সেই গতি সে ধরতে পারছে না, সে কোনো কারণে চ্যাপ্টার পিছিয়ে যাচ্ছে, তার পড়া রেডি হচ্ছে না, তখন তুমি কি করবে? আপনি তাকে কোনো রকম সাহায্য করবেন না, মানে যা হচ্ছে হোক, বাকিরা চুপ পড়ছে, বাকিদের নিয়ে গিয়ে চলি। আপনি তার একার জন্য সকলের ক্ষতি হোক চাইবেন না, মানে ও একা পারছে না দেখে বাকিদেরকে বসিয়ে রাখবো, সেটা করবে না। আপনার বিষয়বস্তুকে আরও সহজ করবেন এবং তাকে অতিরিক্ত সময় দেবেন। আপনি তাকে ক্লাস ছাড়তে বাধ্য করবেন, আপনি তাকে তাড়িয়ে দেবেন, যা চলে যা ক্লাস থেকে, তোকে পড়তে হবে না। এবার যেহেতু বাকিরা বুঝতে পারছে, ও বুঝতে পারছে না, তাহলে ব্যাপারটাকে আরেকটু সহজবোধ্য করতে হবে যাতে করে ও বুঝতে পারে, এবং ওর প্রবলেম কোথায় কোথায় হচ্ছে সেগুলোকে বুঝতে হবে, বুঝে নিয়ে তারপরে কিন্তু পড়াতে হবে, যাতে করে ও নিজেকে বাকিদের থেকে পিছিয়ে পড়া মনে না করে, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার সি আমাদের এখানে কারেক্ট আনসার। আপনার বিষয়বস্তুকে আরও সহজ সরল করতে হবে এবং ওই বাচ্চাকে আরেকটু বেশি করে সময় দিতে হবে। এরপর আসবো নাম্বার 9। কী বলেছে নাম্বার 9-এ? শিক্ষক যখন কোনো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে অন্যান্য স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে দলগত কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেন, তিনি কোনো দলগত কর্মসূচি হতে পারে, সেটা কোনো টপিকের উপরে লেকচার দেওয়া, হতে পারে সেটা কোনো রকম গঠনমূলক কাজ। এবার তুমি দেখো 5 জনের তুমি একটা গ্রুপ করেছো, যে 5 জনের মধ্যে 4 জনই সুস্থ সবল, একজন হচ্ছে কি রয়েছে, দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে। তাহলে সেই বাচ্চাটা সেই গ্রুপেরই একজন সদস্য হলো। তাহলে এবার তার কি কি পরিবর্তন বা তার কি কি হতে পারে? শ্রেণী শিক্ষণে অন্তরায় সৃষ্টি করবে যে বাকি 4 জন করছে বাট ও করতে পারছে না, তাহলে এটা হচ্ছে পড়াশোনাটা ব্যাহত হবে। দর্শন প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রতি অন্যান্যদের সহানুভূতি আকর্ষণে সাহায্য করবেন, যে বাকি 4 জন তাকে হেল্প করবে, তাকে দয়া করবে। সহানুভূতি মানে এক কথায় দয়া করা, দয়া কিন্তু করা যাবে না। সহপাঠীদের মাধ্যমে যখনই কেউ দয়া লাভ করতে শুরু করবে, তখন তার কিন্তু ক্যারেক্টার বিল্ডিংটা ভালোভাবে হবে না, তার মধ্যে ওটাই থেকে যাবে যে সবাই তো আমাকে দয়া করবেই, আমি এটা পাবোই, এটা আমি অধিকার একটা বোধ জন্মে যাবে তার মধ্যে, তাকে কিন্তু স্বাবলম্বী হতে দেওয়া হচ্ছে না।
দর্শন প্রতিবন্ধী শিক্ষার্থীর উপর মানসিক চাপ বৃদ্ধি পাবে। ও ভাববে যে বাকিরা পারছে, আমি পারছি না, ওরা দেখতে পাচ্ছে কোনটা কী জিনিস, আমি তো পারছি না, তাহলে মানসিক চাপ বাড়বে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা যেটাকে আমরা ইনক্লুসিভ এডুকেশন বললাম কিছুক্ষণ আগেই, এই ইনক্লুসিভ এডুকেশন অনুযায়ী কিন্তু এটা শিক্ষা গ্রহণ করা বা ব্যবস্থা গ্রহণ করাটা হলো, অর্থাৎ তোমার ক্লাসে হতে পারে কেউ একজন কানে শুনতে পায় না, আমি একটা এক্সাম্পল দিই, মনে করো কানে শুনতে পায় না, তো তুমি কি করবে? সেই বাচ্চাটাকে তুমি কি করলে, বললে তুই কালকে থেকে ফার্স্ট বেঞ্চে এসে বসবি, ফার্স্ট বেঞ্চেও বসলো, প্রত্যেকে বই হাতে রেখেছে, তুমি পড়াচ্ছ, এবার এই বাচ্চাটা কিন্তু কানে শুনতে পাচ্ছে না, বাট ও বই দেখছে এবং তোমার লিপ রিড করছে। তুমি তো টিএলএম ইউজ করছোই, তুমি ব্ল্যাকবোর্ড ইউজ করছো, তুমি চক ইউজ করছো, ডাস্টার ইউজ করছো, টিএলএম তো তুমি ব্যবহার করছো, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। এবার ও তোমার লিপ রিড করবে, সামনে বসলে লিপ রিড করে বুঝতে পারবে যে ম্যাম বা স্যার কী লেকচার দিচ্ছে। তো এইভাবে কিন্তু ইনক্লুসিভ এডুকেশনকে আমরা আরও প্রমোট করতে পারি। এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী এই ইনক্লুসিভ এডুকেশন, ইন্টিগ্রেটেড ক্লাসরুমস, ইন্টিগ্রেটেড কোর্সেস, এগুলোকে কিন্তু অনেক বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলোতে ধীরে ধীরে আমরা বিষয়বস্তুগুলোতে প্রবেশ করব। আমাদের শিক্ষার্থীরা বর্তমান সমাজের প্রভাবে প্রায়ই অসামাজিক কাজকর্মে লিপ্ত হচ্ছে। এই অবস্থায় আপনার কী করণীয়? অসামাজিক কাজকর্মে কি, যেগুলো সমাজে অ্যাকসেপ্টেন্স নেই, গ্রহণযোগ্যতা নেই। আপনি একজন প্রখ্যাত সমাজ সংস্কারকের ভাবমূর্তি তৈরি করবেন, নিজেকে বিশাল বড় একজন সমাজ সংস্কারক তৈরি করবেন। আপনি তাদের কুচক্রগুলোর থেকে দূরে রাখতে চেষ্টা করবেন, যে তারা যাতে খারাপ সঙ্গে না মেশে সেটা চেষ্টা করবেন। আপনি তাদের শৃঙ্খলার নিয়মে বেঁধে রাখবেন, মানে তাদেরকে একদম নিয়ম কানুনের মধ্যে একদম ঠেসে দেবেন, বেঁধে রাখবেন। তাদের শিক্ষাদান করার জন্য আপনার ব্যক্তিগত জীবনকে একজন আদর্শ শিক্ষকের জীবন হিসেবে গড়ে তুলবেন। সঠিক উত্তর কী হবে? একজন শিক্ষক, মনে রাখতে হবে, তিনি হচ্ছেন সমাজের রোল মডেল। আমি আগের দিনও বলেছিলাম, তিনি হচ্ছেন সমাজের রোল মডেল। কেন? কারণ অন্যান্য পেশার মানুষেরা যদি রাস্তাঘাটে কোনো মাদকদ্রব্য সেবনও করে, কোনো অশ্লীল ভাষা ব্যবহারও করে, তবুও সেটা সমাজে সেই প্রভাবটা পড়বে না, যেটা একটা শিক্ষক যদি এই কাজগুলো, কর্মকাণ্ডগুলো করায়, রাস্তাঘাটে করে, তাহলে জনমানুষের সামনে করে, বাচ্চাগুলো যদি দেখতে পায়, তাহলে সেই বাচ্চাগুলো কিন্তু সেগুলোকেই ফলো করে বড় হবে। বাচ্চাগুলো প্রতিদিন দেখছে তাদের স্যার ম্যামদেরকে স্কুলে গিয়ে, এবং তাদেরকেই নিজেদের জীবনের রোল মডেল হিসেবে তৈরি করছে। তো সেই কারণে প্রত্যেকটা টিচারের নিজের ব্যক্তিগত জীবনকে, নিজের সামাজিক জীবনকে সবসময় কিন্তু একজন সমাজ সংস্কারক বললে একটু বেশি বলে দেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু একজন সুস্থ সবল এবং নম্র ভদ্র বিনয়ী মানুষের মতন করে কিন্তু তাদের জীবনযাপন করতে হবে, ঠিক আছে, ভদ্রতা বজায় রেখে। তাহলে এখানে সঠিক উত্তর হতে পারে যে আপনি তাদের শিক্ষাদান করার আগে আপনার ব্যক্তিগত জীবনকে একজন আদর্শ শিক্ষকের জীবন হিসেবে তৈরি করবেন, এবং যাতে করে তারা আপনাকে দেখে সেই ভালো বিষয়টা শেখে, সেই পজিটিভ জিনিসটা শেখে। নেক্সটে আসবো, যখন আপনি বুঝবেন যে আপনার বন্ধুরা তাদের কাজে আপনার তুলনায় শ্রেষ্ঠতা লাভ করছেন, তখন আপনার কী মনে হবে? মানে আপনার থেকে ভালো এগিয়ে গেছে, তখন আপনি কি করবেন? এটা একটা সুস্থ প্রতিযোগিতা, মানে গুড কম্পিটিশন। তখন আপনিও তাকে দেখে মোটিভেশন নিলেন, আপনিও বলেন এবার আমাকেও করতে হবে। অসুস্থ প্রতিযোগিতা এবং প্রতিশোধ স্পৃহা, না আমার থেকে এগিয়ে চলে গেল, ওকে আমি দেখিয়ে দেবো, এবার ওর আমি ক্ষতি করে দেবো, এই যে প্রতিশোধ নেওয়াটা, প্রতিশোধ স্পৃহা। আপনার প্রতি হিংসা করে তারা এরকম করছে, সেটা আপনি ভাববেন যে আমাকে দেখে হিংসা করে, সবকটে ঠিক। দেখো, এইগুলো উন্নতি করা সবসময় একজন সুস্থ মানুষের চিন্তায় আসবে, সুস্থ প্রতিযোগিতা এটা একটা, সেটা পড়াশোনাতেও হতে পারে। আমারই বন্ধু, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার চেয়ে বেশি নাম্বার পেয়ে গেলো, আমি ওকে দেখে হিংসা করছি, ওর সাথে ওকে আমি শেয়ার করবো না, আমি বইপত্রগুলো এগুলো আর বলবো না, ওর থেকে বেশি পাবো না। ওকে দেখতে হবে যে ও পরিশ্রম করে আমার চেয়ে বেশি নম্বর পেয়েছে, তো বা বেশি পেয়েছে, আমিও তাহলে পরের বার ওকে বিট করে বেশি পড়বো, কিন্তু বন্ধুত্বটা যাতে নষ্ট না হয়, এটা একটা সুস্থ প্রতিযোগিতা। আপনি যখন আপনার ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাবেন, তখন আপনি তাদের সঙ্গে কীরকম আচরণ করবেন? এক্সকারশনাল ট্যুর যেটাকে আমরা বলি, এডুকেশনাল এক্সকারশন, তাই না? তো কীরকম আচরণ করবেন? বিদ্যালয়ের মতো কঠোর ও শিক্ষাসুলভ আচরণ, তাদের উপর সমস্ত নিয়ন্ত্রণ তুলে নেবেন যাতে তারা যা ইচ্ছা তাই করতে পারে। বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবেন যাতে শিক্ষার্থীরা ভ্রমণে আনন্দ লাভ করতে পারে। আপনি অলসের মতো ব্যবহার করবেন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর, বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে হবে যাতে করে তারা আনন্দ লাভ করে, নাকি সবসময় ওখানে ধমকে চমকে রাখবে, এই এটা করবি না, ওটা করবি না, এখানে হাত দিবি না, ওটা করবি না, এদিকে যাবি না। তাদেরকে বুঝিয়ে দিতে হবে কী করতে হবে না, কী করতে হবে, এবং তারপর তাদের সঙ্গে ফ্রেন্ডলি অ্যাটিটিউড রাখতে হবে, ঠিক আছে? অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আপনার ক্লাসে যদি কোনো ছাত্র তোতলায়, মানে এরকম স্ট্যামারিংয়ের প্রবলেম রয়েছে,
তোতলাচ্ছে, সে কথা বলতে বলতে সে আটকে যাচ্ছে। আর ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রী যদি তাকে নিয়ে মজা করে, তাহলে সেক্ষেত্রে আপনার কর্তব্য কি? যে বুলিং করা, তাই না? এই বুলিং করা, আমরা তো এই শব্দটা শুনেছি, বুলিং করা বা বডি শেমিং করা অনেক সময় আমরা দেখেছি। স্কুল থেকে এটা শুরু হয়, এই মোটা, ঠিক আছে, এই চিকনা, এরকম করে বলে কি না? তারপরে বুলিং করা হচ্ছে যে এই তোতলা কোথাকার, ঠিক আছে? তো এই যে শরীরের বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি নিয়ে, কথা বলার ধরন নিয়ে, এগুলো নিয়ে যে বুলিং করা বা এগুলো নিয়ে যে তাদেরকে কাউকে অপমান করা, মজার খোরাকি করে তোলা, এগুলো দেখলে আপনি কি করবেন? ছাত্রটির চিকিৎসা ব্যবস্থা করবেন, ছাত্রটি যাতে না তোতলায় সেটা দেখবেন, উচ্চারণে অসুবিধার বিষয়ে ছাত্রছাত্রীদের বোঝাবেন, প্রত্যেককে বোঝাবেন ক্লাসরুমে যে মানুষের কেন তোতলামো হয়, বাচ্চারা কেন তোতলাচ্ছে, কী কারণে প্রবলেম হতে পারে সেই বিষয়ে বোঝাবেন। শ্রেণীর ছাত্রদের শাস্তি দেবেন, যারা যারা ওকে তোতলা বলেছে তাদের প্রত্যেককে রোদের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রাখবেন। ছাত্রটিকে বলবেন যে পরে যদি কেউ এই তোকে নিয়ে মজা করে আমাকে জানাবে, ওদের পিঠের ছাল চামড়া তুলে নেব। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর বাচ্চাদেরকে জানাতে হবে উচ্চারণের অসুবিধার বিষয়গুলো, উচ্চারণের অসুবিধা কেন হয়, কী কী কারণ হয় সেগুলো বোঝাতে হবে। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো, সাধারণ কিশোর কিশোরীর মনে অনেক প্রশ্ন থাকে, অনেক রাগ আর চিন্তা থাকে, তো আপনি কিভাবে তাদের এসব অসুবিধা দূর করবেন? কিশোর কিশোরী বলতে কি অ্যাডোলেসেন্স পিরিয়ডে যারা টিনেজার, ঠিক আছে, টিনেজ, আমি টিনেজারে লিখে দিলাম। তো কী করবেন? তাদের কিছুদিনের জন্য ছুটি দেবেন, একজন দার্শনিকের মতো জ্ঞান দেবেন, তাদের স্বতন্ত্রভাবে থাকতে পরামর্শ দেবে। স্বতন্ত্র মানে যে স্বাধীনভাবে নিজের মতন থাকতে, তাদের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়ে তাদের ব্যক্তিগত জীবনে প্রবেশ করবেন এবং তাদের আবেগগুলিতে স্বাচ্ছন্দ্য আনবেন। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, তাদের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়ে তাদের ব্যক্তিগত জীবনে প্রবেশ করবেন, তাদের আবেগগুলিতে স্বাচ্ছন্দ্য আনবেন, যাতে করে তাদের সেই প্রবলেমগুলো না হয়। তো আজকে ক্লাসের শেষ প্রশ্ন, ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট সেকশনে, ঠিক আছে? এবং এই ক্লাস কিন্তু চলতে থাকবে, কন্টিনিউ চলতে থাকবে, এটা ক্লাস আর বন্ধ হবে না, যেহেতু পরীক্ষার সময়ও চলে আসবে খুব শীঘ্রই। এবং যারা যারা এখন অ্যাডমিশন নাওনি তারা কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে পারো, সেই ডিটেলস আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, তোমরা ক্লাসের শেষে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে, তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তো বলেছে আপনার মধ্যে আদর্শ শিক্ষক হওয়ার সব গুণাবলী আছে, কিন্তু স্কুলের প্রতিকূল মানে হচ্ছে স্কুলে একটু মানে ভিন্ন রকমের অবস্থা, মানে যেখানে আপনাকে করতে দেওয়া হচ্ছে না, আপনাকে মোটেই সাহায্য করছে না। বাস্তব এই অবস্থার সঙ্গে আপনি কিভাবে মানিয়ে নেবেন? আপনি চাইছেন আমি ভালো করে পড়াই, বাচ্চাদেরকে শেখাই, কিন্তু স্কুলে আপনি দেখতে পাচ্ছেন এরকম পরিবেশই নেই, তো কী করবেন? এই অবস্থায় আপনি অনিচ্ছায় কাজ করবেন, আপনি ভালো উদ্যোগ গ্রহণ করতে থাকবেন, কারণ অসন্তোষজনক অবস্থা দূর করা সম্ভব। আপনি বিশ্বাস করেন এটা, যে কোনো পরিস্থিতি দূর করা যাবে ভালো ব্যবহারের মাধ্যমে। এই অবস্থার সমাধান নিয়ে মোটেই ভাববেন না যে দূর যা হচ্ছে হচ্ছে, আমি আমার কাজ করতে থাকি। আপনি প্রশাসনিক কর্তৃপক্ষকে এই কথা বলে অবস্থান নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হবেন। সঠিক উত্তর যেটা হবে সেটা নিজের কমেন্ট সেকশনে জানাবেন প্রত্যেকেই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।